হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আমরা যে এসএলএসটির বায়োলজির প্রিপারেশন নিচ্ছিলাম, সেখানে আজকে কিন্তু আমরা যে টপিকটা নিয়ে বা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, তোমরা যদি কেউ চাও তাহলে কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো। সেখানে কিন্তু তোমরা সম্পূর্ণ নোটস আমাদের থেকে পেইডভাবে নিতে পারো, একদম ডিটেলস ক্লাস থেকে ধরে যে মক টেস্ট, সেই মক টেস্ট সব থেকে বেশি কিন্তু জরুরি। কারণ দেখো, তুমি ডিটেলস যতই পড়ো না কেন, তুমি যদি মক টেস্ট না দাও তাহলে কিন্তু তুমি যে পরীক্ষার এক ধাপ কিন্তু তুমি পিছিয়ে পড়বে। ঠিক আছে, আর আমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ বানিয়েছি, যেখানে বিভিন্ন কোশ্চেন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা করা হয়। তো তোমরা কিন্তু সেখানে জয়েন হয়ে যেতে পারো, এবং তোমরা কিন্তু যদি মক টেস্ট নিতে চাও আমাদের কাছে, সেখানে কিন্তু আমাদের পার্সোনাল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, আমার মতে ডিটেলস পরে একটু মক টেস্টটা দিয়ে দিলে ভালো হয়। তাতে কিন্তু তুমি কতটা পড়েছো বা তোমার কতটা তুমি ধরে রাখতে পেরেছো সেটা কিন্তু নিয়ে তুমি বুঝতে পারবে সেটা পরীক্ষার আগে। তো যাই হোক, যদি তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাও তাহলে তুই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমি আমাদের যে ডেসক্রিপশান বক্সে বা যে কমেন্ট বক্সে কিন্তু আমি যে গ্রুপের আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা করেছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিন্তু লিঙ্কটা দিয়ে দেব। সেখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো যারা বায়োলজির আছো, এসএলএসটির প্রিপারেশন নিচ্ছ। ঠিক আছে, তো চলো আজকে আমরা আলোচনা করব ডিএনএ অ্যাজ এ জেনেটিক ম্যাটেরিয়াল। ঠিক আছে, চলো আজকে আমরা 100টা কোশ্চেন ডিসকাস করব, যে 100টা কোশ্চেন বিভিন্ন সময় বিভিন্ন কম্পারেটিভ এক্সামে এসেছিল, এসএলএসটি পরীক্ষায় এসেছিল, বা বিভিন্ন যে স্টেটের পরীক্ষাগুলি হয় সেই পরীক্ষায় এসেছিল। তাছাড়া আপার প্রাইমারিতেও এসেছিল। এমন কিছু কোশ্চেন আমরা ডিসকাস করব, এমন 100টা ইম্পর্টেন্ট কোশ্চেন। হয়তো এই 100টা কোশ্চেনের মধ্যেই তোমার কমন পড়ে যেতে পারবে, কারণ ডিএনএ এমন একটা চ্যাপ্টার, সেই ডিএনএ থেকে 2-3টা কোশ্চেন প্রতিবারই এসএলএসটি পরীক্ষা বা আপার প্রাইমারি বড় পরীক্ষায় কিন্তু এসে থাকে। তো চলো ফার্স্ট কোশ্চেন আমরা ডিসকাস করছি যে ডিএনএর পূর্ণরূপ কী। তোমরা কিন্তু এটা মক টেস্ট আকারে দাও এবং দেখো 100টার মধ্যে তুমি কত নাম্বার স্কোর করতে পেরেছো। আমাদের কমেন্ট বক্সে জানাবে যে তোমরা 100টার মধ্যে কয়টা আনসার করতে পেরেছো এবং কত নাম্বার পেয়েছো, সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে দেখবো যে আমাদের বায়োলজি স্টুডেন্টরা কতটা প্রিপারেশন নিচ্ছে। তো ফার্স্ট কোশ্চেন আমরা দেব যে ডিএনএর পূর্ণরূপ কী। ডিএনএর পূর্ণরূপ কী এটা কিন্তু সবাই জানো, ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। কি ডাইঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। আর যদি বলি আরএনএর ফুল ফর্ম কী, এটাও সবাই জানো, কি আরএনএ রাইবোনিউক্লিক অ্যাসিড, সেখানে ডাইটা বাদ যাবে। ঠিক আছে, তারপর দেখো জেনেটিক ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়। এটা কিন্তু উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত উপাদান, ঠিক না, যেটা আমরা আমাদের বাবাদের থেকে পাই বা দাদুদের থেকে পাই, ঠিক না, সেটা হলো আমাদের জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা ডিএনএ। ডিএনএ কোথা থেকে আসে? আমাদের মেনলি আমাদের পিতৃপুরুষ থেকে আসে। ঠিক আছে, পিতা থেকে আসে। তারপর আমরা দেখব পরবর্তী জীবের মধ্যে ডিএনএর প্রথম আবিষ্কার কে করেছে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। যে ডিএনএর প্রথম আবিষ্কার করেছে কিন্তু ফ্রেডরিক মিশার। ঠিক আছে, অনেকের দেখবে অনেক বিজ্ঞানীদের নাম আসবে, কিন্তু কোনটা কিসের জন্য এটা ভালো করে দেখবে। ডিএনএর যে আবিষ্কার উনি কিন্তু করেছে ফ্রেডরিক মিশার। পরবর্তী আমরা ডিসকাস করব ডিএনএর দ্বৈত হেলিক্স মডেল প্রস্তাব করেন। আগেরটা ছিল আবিষ্কার, এবার যে ডিএনএ যে ডাবল তৈরি দ্বৈত হেলিক্স, ডাবল হেলিক্স মডেল প্রস্তাব, সেটা কে দিয়েছিল? সেটা কিন্তু বিজ্ঞানী ওয়াটসন এবং কিন্তু ক্লিক দিয়েছিল। ঠিক আছে, ডিএনএ কিন্তু ডাবল তৈরি, আমরা জানি ডাবল মেমব্রেন দিয়ে তৈরি, ঠিক না। পরবর্তী আমরা দেখব গিফথের পরীক্ষাটি কিসের উপর ভিত্তি করে ছিল। গিফথের পরীক্ষাটি কিন্তু একটি ব্যাকটেরিয়ার উপরে উনি করেছিল। পরবর্তী আমরা দেখব ট্রান্সফর্মিং প্রিন্সিপাল ধারণা দেন। ট্রান্সফর্মিং প্রিন্সিপালের যে ধারণা দিয়েছিল এটা ছিল কিন্তু বিজ্ঞানী অ্যাভেরি, ম্যাকলিউড এবং ম্যাককার্টি।
আনসারগুলি মিলিয়ে নেবে, মক টেস্ট আকারে দিয়ে যাও, ঠিক আছে। ডিএনএর জেনেটিক ম্যাটেরিয়াল প্রমাণে ভাইরাস ব্যবহার করেন কে? ডিএনএর যে জেনেটিক ম্যাটেরিয়ালে ভাইরাসের যে ব্যবহার কে করেছিল? এটা হার্শে ও চেস। পরবর্তী আমরা দেখব ব্যাকটেরিওফাজ কি? ঠিক আছে, ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিয়ার উপর আক্রমণকারী ভাইরাস, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব ডিএনএ আবিষ্কারের সময় মিশার কোন কোষ ব্যবহার করেছিলেন? এটা কিন্তু তিনি একটি নিউট্রোফিল, তিনি কিন্তু একটি নিউট্রোফিল যে কোষ আবিষ্কার করেছিল। আর আমাদের দেহের মধ্যে নিউট্রোফিলই কিন্তু সবথেকে বেশি থাকে। পরবর্তী দেখবে নিউক্লিন নামটি প্রথম ব্যবহার করেন কে? নিউক্লিন নামটি প্রথম ব্যবহার করে কিন্তু বিজ্ঞানী মিশার। তারপর ডিএনএ প্রধানত কোথায় থাকে? ডিএনএ প্রধানত নিউক্লিয়াসের মধ্যে কিন্তু থাকে। তারপর ডিএনএ একটি কি? ডিএনএ একটি নিউক্লিক অ্যাসিড। পরবর্তী আমরা দেখব নিম্নলিখিত কোনটি ডিএনএর উপাদান নয়? দেখো, অ্যাডেনিন ডিএনএর উপাদান আমরা পড়েছি, তারপর গুয়ানিনও পড়েছি, সাইটোসিনও পড়েছি, তাহলে কোনটা নয়? গ্লুকোজ কিন্তু ডিএনএর উপাদান নয়। তারপরে ডিএনএ এবং আরএনএ দুইটিতেই থাকে, কি থাকে? দুইটিতে অ্যাডেনিন থাকে, কিন্তু অ্যাডেনিন দুইটার মধ্যেই থাকে। ডিএনএতে কয় ধরনের নিউক্লিওটাইড থাকে? ডিএনএর মধ্যে কিন্তু 4 ডিএনএতে কিন্তু 4 ধরনের নিউক্লিওটাইড থাকে, ঠিক না? আমরা পড়েছিলাম 4 ধরনের কি কি? এডিনিন, গুয়ানিন, তারপরে কি ছিল? এডিনিন, গুয়ানিন, থায়ামিন, এগুলি আমরা পড়েছিলাম যে 4 প্রকারের থাকে, ঠিক আছে। পরবর্তী আমরা দেখব ডিএনএ 2টি স্ট্র্যান্ডকে যুক্ত করে। কে যুক্ত করে বলো তো? যুক্ত করে হাইড্রোজেন বন্ধন, ঠিক না? হাইড্রোজেন বন্ধন দ্বারা কিন্তু যে ডিএনএর 2টা স্ট্র্যান্ড আছে সেগুলি কিন্তু যুক্ত হয়ে থাকে। তারপর ডিএনএতে এডিনিন সর্বদা যুক্ত হয় কোথায়? কার সাথে যুক্ত হয়? এডিনিন কিন্তু সবসময় থায়ামিনের সাথে যুক্ত হয়। তারপর 4 গ্রাফের সূত্রানুসারে এক কি? 4 গ্রাফের সূত্রানুসারে এক কিন্তু টির সাথে অ্যাটাচড হয়, ঠিক আছে। ডিএনএ ডাবল হেলিক্স গঠনে সহায়তা করে কে? হাইড্রোজেন বন্ধন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব ডিএনএ জেনেটিক ম্যাটেরিয়াল হিসাবে প্রতিষ্ঠা পায়, সেটা কত সালে? 1944 সালে। পরবর্তী ডিএনএর এককটি কি? ঠিক আছে, নিউক্লিওটাইড। ডিএনএ যে গঠিত হয় নিউক্লিওটাইড দিয়ে কিন্তু গঠিত হয়। আর নিউক্লিওসাইড কি বলো? কমেন্ট বক্সে জানাবে নিউক্লিওসাইড কি। পরবর্তী দেখো নিউক্লিওটাইড গঠিত হয় কি নিয়ে? শর্করা, ফসফেট এবং কিন্তু নাইট্রোজেন বেস নিয়ে কি তৈরি হয়? আমাদের নিউক্লিওটাইড গঠিত হয়। ডিএনএতে ব্যবহৃত শর্করার নামটা কি? এটা কিন্তু ডাইঅক্সিরাইবোজ। পরবর্তী ডিএনএতে কোন নাইট্রোজেন বেস থাকে না? ডিএনএতে কিন্তু ইউরাসিল থাকে না। আরএনএতে উপস্থিত বেস, আরএনএতে কি থাকে? আরএনএতে কিন্তু ইউরাসিন থাকে। পরবর্তী ডিএনএ 2টি স্ট্র্যান্ডের মধ্যে থাকে, কে থাকে বলো? হাইড্রোজেন বন্ধন, এটা আগেও আমরা বলেছি। একটি এডিনিন এবং থায়ামিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? কয়টি বলো তো? 2টি থাকে, তাই তো। গুয়ানিন এবং সাইটোসিনের মধ্যে কয়টি হাইড্রোজেন বন্ধন থাকে? এটা কিন্তু 3টি, মনে রাখবে। গুয়ানিন আর সাইটোসিনের মধ্যে কিন্তু 3টা, আর অ্যাডেনিন আর থায়ামিনের মধ্যে কিন্তু 2টা। এটা কিন্তু ভুল করবে না, অনেকেই ভুল করে, অনেক স্টুডেন্টরাই ভুল করে পরীক্ষা হলে গিয়ে। পরবর্তী আমরা দেখব হাইড্রোজেন বেসগুলির মধ্যে কোনটি পিউরিন? পিউরিন কোনটি বলো? এডিনিন এবং গুয়ানিন, ঠিক তো। এডিনিন এবং গুয়ানিনের মধ্যে কিন্তু এডিনিন এবং গুয়ানিন পিউরিনের পার্ট। ডিএনএতে ফসফোডাইস্টার বন্ধন যুক্ত করে, কে যুক্ত করে? এক স্ট্র্যান্ডের নিউক্লিওটাইড কিন্তু যুক্ত করে। 4 গ্রাফের নিয়ম অনুসারে A=T, তাহলে G= কি? G= অবশ্যই C, তাই না? পিউরিন ও পিরিমিডিনের অনুপাত ডিএনএতে কত থাকে বলো? কত থাকে? 1:1 সমান থাকে কিন্তু।
পিরিমিডিন যত থাকবে আর পিউরিনও কিন্তু ততই থাকবে। তারপর ডিএনএতে কোনটি পিরিমিডিন নয়? বলো বলো বলো, এটা পারবে? অ্যাডেনিন কিন্তু পিরিমিডিন নয়। একটি ডিএনএ ডাবল হেলিক্স কয়টি স্ট্র্যান্ড থাকে? ডাবল হেলিক্সে কিন্তু 2টা স্ট্র্যান্ড থাকে, তাই না? ডিএনএতে বেস পেয়ারিং নিয়ম তৈরি করেন কে? তৈরি করেন এটা কিন্তু তৈরি করেন চারগাফ, ঠিক আছে, বিজ্ঞানী চারগাফ। পরবর্তী, একটি ডিএনএ হেলিক্সের দৈর্ঘ্য ও পিচের মধ্যে সম্পর্ক কত? এটা কিন্তু 3.4 ন্যানোমিটার প্রতি 10 বেস পেয়ারের মধ্যে। ডিএনএর ব্যাসার্ধ সাধারণত কত হয়? বলো বলো, কত হয়? ডিএনএর ব্যাসার্ধ সাধারণত 2 ন্যানোমিটার হয়। ডিএনএ হেলিক্সের প্রতিটি পূর্ণ চক্করে থাকে 10 বেস পেয়ার। বেস পেয়ারগুলিকে সংযুক্ত করে কে? সংযুক্ত করে হাইড্রোজেন বন্ড। ডিএনএর প্রতিটি স্ট্র্যান্ডের দিক নির্ধারিত হয় কি? দেখো, 3 সাথে কিন্তু 5 থাকবে, ঠিক না? আর 5-এর সাথে 3 বিপরীতে কিন্তু থাকে। আমরা দেখেছি এটা ডিএনএ স্ট্যান্ডের মধ্যে, দেখেছি তো ডিএনএ স্ট্যান্ডে যেখানে 3 থাকবে সেখানের উল্টা পাশেরটা কিন্তু 5 থাকবে, অর্থাৎ বিপরীত দিকে যেটা 5 থাকবে এটা কিন্তু উল্টা দিকে 3 থাকবে, ঠিক না? ডিএনএর প্রতিলিপি ঘটে কোথায়? প্রতিলিপি ঘটে এটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে। ডিএনএর প্রতিলিপির ধরন কি? ডিএনএর প্রতিলিপির ধরন কি? সেমি কনজারভেটিভ না, সেমি কনজারভেটিভ ডিএনএ প্রতিলিপির প্রমাণ দেন, ঠিক আছে? এটা কিন্তু 1 নাম্বার যে বিজ্ঞানী ম্যাসেলসন ও স্টাহল কিন্তু যে ডিএনএ যে একটা সেমি কনজারভেটিভ এটা কিন্তু প্রমাণ দিয়েছে। পরবর্তী আমরা দেখব ডিএনএর প্রতিলিপি শুরু হয় কোথায়? শুরু হয় বলো, ডিএনএ প্রতিলিপি শুরু হয় অরিজিন অফ রেপ্লিকেশন থেকে কিন্তু ডিএনএ প্রতিলিপন শুরু হয়। তারপরে ডিএনএর রেপ্লিকেশনে প্রধান এনজাইম হলো কি বলো? ডিএনএ পলিমারেজটা কিন্তু যে ডিএনএ রেপ্লিকেশনের প্রধান এনজাইম। তারপর পরবর্তী আমরা পড়ব ডিএনএ হেলিক্সের কাজ কি? ডিএনএ হেলিক্সের কাজ কিন্তু ডিএনএকে খুলে দেওয়া, ঠিক আছে? আগে তোমরা একটু ডিটেলস পড়বে, তারপর কিন্তু মক টেস্টটা দেবে, কারণ এমসিকিউ পরে তো পাস করা যায় না। এই মক টেস্টগুলি এই জন্য যে তুমি কতটা নিজে প্রিপেয়ার হয়েছো তা টেস্ট করার জন্য। 100টা কোশ্চেন তোমরা কিন্তু এমসিকিউর আকারে যে মক টেস্ট আকারে দিয়ে যাও এবং 100-র মধ্যে কত পেয়েছো সেটা কিন্তু আমাদের জানাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমাদের কতটা যে এসএলএসটির বায়োলজির প্রিপারেশন শুরু হয়েছে। তাছাড়া তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারো, সেখানে বিভিন্ন কোশ্চেন নিয়ে বিভিন্ন স্টুডেন্টরা ডিসকাস করে। তাছাড়া কিন্তু তোমরা পেইড ব্যাচও নিতে পারো, যেখানে তোমরা পেইড ব্যাচে মক টেস্ট পেয়ে যাবে, প্রচুর মক টেস্ট, প্রতিদিন একটা করে মক টেস্ট পাবে, যেটা দিলে তোমার বেস লেভেল একদমই স্ট্রং হয়ে যাবে। কারণ তোমরা জানো যে মক টেস্ট না দিয়ে কিন্তু পরীক্ষায় বসলে সেই পরিমাণের যেই নাম্বার তুমি আশা করে যাও সেই পরিমাণে কিন্তু নাম্বার পাওয়া যায় না। তারপর আমরা পড়ব 47 নাম্বার কোশ্চেন, যেটা ডিএনএ পলিমারেজের নতুন স্ট্র্যান্ড তৈরি করে কে? যে 5 আর হলো 3 এই দিকটা কিন্তু তৈরি করে। ডিএনএ প্রতিলিপিতে ছোট ছোট অংশকে কি বলা হয়? ওকাজাকি ফ্র্যাগমেন্ট কিন্তু বলা হয়ে থাকে। তারপর ডিএনএ প্রতিলিপির সময় প্রাইমার দেয় কে? দেয় ডিএনএ প্রতিলিপির সময় এটা কিন্তু প্রাইমেজ দেয়, ঠিক আছে, প্রাইমেজ। তারপর ডিএনএ লিঙ্কেজের কাজ কি? ডিএনএ লিঙ্কেজের কাজ কিন্তু ফ্র্যাগমেন্ট যুক্ত করা। ডিএনএ লিঙ্কেজের কাজ হলো ফ্র্যাগমেন্ট যুক্ত করা। ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে বলে কি? ট্রান্সক্রিপশন বলা হয়। আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? বলো, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কিন্তু
বলা হয়ে থাকে ট্রান্সলেশন। এইগুলি কিন্তু মনে রাখবে, আরএনএ থেকে প্রোটিন, তারপর ডিএনএ থেকে আরএনএ কি বলা হয়, এইগুলি কিন্তু মনে রাখবে। এগুলি কিন্তু পরীক্ষায় এসে থাকে। যতগুলি কোশ্চেন আমরা ডিসকাস করছি ডিএনএ নিয়ে 100টা কোশ্চেন, সেইগুলি প্রতিটা কোশ্চেন কোনো না কোনো এক্সামে কিন্তু এসেছে। তাছাড়া রেলওয়ের গ্রুপ ডিতেও কিন্তু এই কোশ্চেনগুলি এসেছে। তো যারা এসএলএসটির পাশাপাশি রেলওয়ে গ্রুপ ডিতে বসবে তাদের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। তাছাড়া যারা ত্রিপুরা টেটে বসবে, তাছাড়া যারা বিহার টেট, ইউপি টেট যেখানে বসবে তার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিছু জায়গার কোশ্চেন ওইখানের ভাষায় থাকে বা ইংরেজিতে কম্পালসারি, ওই ইংরাজি থেকে আমরা কিন্তু বাংলায় ট্রান্সলেট করি, তারপর কিন্তু আমরা এখানে তুলে ধরছি। কারণ আমাদের মেজরিটি স্টুডেন্ট যেহেতু বাংলা ভাষায়, তার জন্য কিন্তু আমরা বাংলা ভাষারই ক্লাস সব থেকে বেশি দিয়ে থাকি। তো এই 100টা কোশ্চেন কোনো না কোনো কম্পারেটিভ এক্সামে কিন্তু এসেছিল, যার জন্য ডিসকাস করতে আমি তোমাদের সামনে চলে এসেছি। এই কোশ্চেনগুলি যদি পড়ে যাও, এতটুকু আমি বলতে পারবো যে ডিএনএ থেকে যদি প্রশ্ন এসে থাকে তাহলে কিন্তু তোমার কমন পড়বে। পরবর্তী দেখো আমরা পড়ব ডিএনএ ট্রান্সক্রিপশনের জন্য এনজাইম কি। ডিএনএ ট্রান্সক্রিপশনের জন্য এনজাইম জানো তোমরা, এটা আরএনএ পলিমারেজ। পরবর্তী ট্রান্সক্রিপশনের প্রক্রিয়া ঘটে কোথায়, নিউক্লিয়াসে ঘটে। আরএনএ কোন ধরনের প্রোটিন তৈরি করে, আরএনএ কোন ধরনের বলো, আরএনএ কিন্তু এমআরএনএ তৈরি করে, আরএনএ এমআরএনএ তৈরি করে। পরবর্তী আমরা পড়ব টিআরএনএর কাজ। টিআরএনএ কি কাজ করে, টিআরএনএ কিন্তু অ্যামাইনো অ্যাসিড বহন করে, টিআরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে। পরবর্তী আমরা পড়ব ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হয়। ট্রান্সলেশন প্রক্রিয়া কোথায় শুরু হয় বলো, ট্রান্সলেশন প্রক্রিয়ায় কিন্তু AUG স্টার কোডন থেকে কিন্তু তৈরি হয়। পরবর্তী আরএনএ কোথায় পাওয়া যায়, আরএনএ কোথায় পাওয়া যায় বলো দেখি, বলো। আরএনএ কিন্তু গলগি বডিতে পাওয়া যায়, ঠিক আছে। একটি কোডনে থাকে কি থাকে, একটি কোডনে থাকে 3টি বেস। একটি কোডনে কি থাকে, একটি কোডনে 3টি বেস থাকে। পরবর্তী জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কে, জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে কিন্তু ডিএনএ, ঠিক আছে। ডিএনএ, কারণ ডিএনএর মধ্যে যে বংশ পরম্পরায় কিন্তু বৈশিষ্ট্য থাকে, ঠিক আছে। যে বাবার বৈশিষ্ট্য ছেলের মধ্যে, বা মার বৈশিষ্ট্য মেয়ের মধ্যে, বা বাবার বৈশিষ্ট্য মেয়ের মধ্যে, এরকম মানে পূর্বপুরুষের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি কিন্তু থাকে। তোমরা দেখবে কিন্তু যে বাবার বৈশিষ্ট্য যে থাকে, পাশাপাশি কিন্তু তোমাদের যে ঠাকুরমা বা দাদু থাকবে তাদের বৈশিষ্ট্য কিন্তু থাকবে কিছু না কিছু সময়। আমি আমার ক্ষেত্রেই বলবো যে আমার বাড়িতে সবাই কিন্তু খুব লম্বা, মানে খুব হাইট, মানে 6 ফুট বা 5 ফুট 5 ইঞ্চ বা 5 ফুট 9 ইঞ্চ, সবার কিন্তু অনেক মানে হাইট। কিন্তু আমার যে ঠাকুরমা ছিল ওনার কিন্তু হাইট খুব কম ছিল, মানে 5 ফুটও না, ঠিক আছে, মানে 5 ফুট এমন মিনিমাম 5 ফুট আর কি, এর বেশি না। আর বাকি সবাই কিন্তু অনেক বেশি, মানে 5 ফুটের সমান কিন্তু আর কেউ নয়। কিন্তু আমি কিন্তু সেম যে 5 ফুটের কাছাকাছি হয়েছি, ঠিক আছে। মানে দেখা যাচ্ছে যে আমার মধ্যে কিন্তু আমার ওই ঠাকুরমার আর কিন্তু বৈশিষ্ট্যটা চলে এসেছে, ঠিক আছে। সেটা কিসের মাধ্যমে, ঠিক কি না। তো আমাদের যে পূর্বপুরুষের বৈশিষ্ট্যও কিন্তু আমাদের মধ্যে দেখা যায়, অনেক সময় প্রায় সময় কিন্তু দেখা যায়। এটা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে আমরা বললাম যে ডিএনএ। পরবর্তী আমরা দেখব কোন ধরনের আরএনএ অ্যামিনো অ্যাসিড বহন করে, কোন ধরনের আরএনএ অ্যামাইনো অ্যাসিড বহন করে। বলো দেখি, এটা কিন্তু টিআরএনএ কিন্তু যে আমাদের আরএনএ অ্যামাইনো অ্যাসিড, মানে অ্যামাইনো অ্যাসিড বহন করে টিআরএনএ। তারপর দেখো ট্রান্সলেশন কোথায় ঘটে, ট্রান্সলেশন কিন্তু রাইবোজোমের মধ্যে বলা হয়। রাইবোজোমকে কি বলা হয়, প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কিন্তু, কারণ রাইবোজোমের মধ্যে প্রোটিন কিন্তু সঞ্চয় করে রাখা হয়।
পরবর্তী আমরা দেখব একটি কোডন নির্দেশ করে কি। একটি কোডন কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। একটি কোডন একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে। পরবর্তী দেখো, ট্রান্সলেশন শুরু হয় কোন কোডন থেকে। ট্রান্সলেশন শুরু হয় কিন্তু AUG থেকে। পরবর্তী দেখো, কোন RNA ধারণাটি রাইবোজোম গঠনে সহায়তা করে। এটা কিন্তু rRNA, তাই তো। তারপর হলো স্টপ কোডনের সংজ্ঞা কতটি। স্টপ কোডনের কিন্তু সংজ্ঞা 3টি। নিচের কোনটি একটি স্টপ কোডন, কি বলো তো। UAA, এইগুলি কিন্তু একটি স্টপ কোডন। জেনেটিক কোড সাধারণত কয়টি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়। জেনেটিক কোড সাধারণত কয়টি নিউক্লিওটাইডের সমন্বয়ে গঠিত হয়। এটা কিন্তু তিনটি যে কোড থাকে, সেই 3টি জেনেটিক কোড দ্বারা কিন্তু নিউক্লিওটাইড গঠিত হয়। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, জেনেটিক কোডকে বলা হয় ডিজেনারেট। কারণ কেন বলা হয় বলো দেখি। একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য একাধিক কোডন থাকতে পারে। ঠিক আছে, একটা অ্যামাইনো অ্যাসিডের জন্য কি হয়, একাধিক কোডন থাকতে পারে বলে কিন্তু। 70 নাম্বার, আমরা 70 নাম্বারে চলে এসেছি। মিউটেশন কি। মিউটেশন জিনের কিন্তু যে গঠনগত পরিবর্তন হয়, এটা কিন্তু মিউটেশন বলা হয়। ঠিক আছে, জিনের যে গঠনগত পরিবর্তন ঘটে যায় তাকে কিন্তু আমরা কি বলে থাকি, মিউটেশন বলে থাকি। বায়োলজি খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। যদি তুমি ইন্টারেস্টিংভাবে পড়ো তাহলে খুবই ভালো লাগবে। যেহেতু তোমরা SLST পরীক্ষা দিচ্ছ, আমি ধরে নিতে পারি তোমাদের বায়োলজিতে ইন্টারেস্ট আছে। কারণ যারাই তোমরা পরীক্ষায় বসছো অবশ্যই তোমরা BSc পাস করা বা MSc পাস করা। ঠিক আছে, তোমরাই পরীক্ষায় বসবে আমার জানা মতো। কিন্তু তোমাদের যদি বাড়িতে কেউ থাকে যে মাধ্যমিক দিয়েছে, 12 দিয়েছে, ওদেরকে কিন্তু বলতে পারো যে বায়োলজি কিন্তু খুবই একটা ভালো সাবজেক্ট। এটা নিয়ে পড়লে জীবনে অনেক কিছু করা যায়, অনেক কিছু। তুমি এমন কোনো কিছু বাদ নাই যে জীবনে করতে পারবে না। বিশেষ করে মেডিকেল লাইনে যাওয়া যায়, এটা হলো সব থেকে বেশি। আর ছোটোবেলা থেকেই বায়োলজির প্রতি এত ইন্টারেস্ট আসে না, অন্য কোনো সাবজেক্টে এত ইন্টারেস্ট আসে না। বিশেষ করে আমার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, ছোটোবেলাতেই আমাদের যে ফ্রেন্ড সার্কেল ছিল সবার মধ্যে আমারই শুধুমাত্র বায়োলজিতে ইন্টারেস্ট ছিল, এবং পরবর্তী সময়ে আমি এই বায়োলজি নিয়েই পড়াশোনা করলাম। তো বায়োলজি এমন একটা চ্যাপ্টার, এমন একটা বিষয় যা তুমি যত ইন্টারেস্ট নিয়ে পড়বে না, এতই ভালো লাগবে। পরবর্তী চলো আমরা মিউটেশন দেখেছি, পরবর্তী দেখব। দেখো, ক্লাসের সাথে সাথে একটু কথাবার্তা বলে নিতে হয়, তাহলে এত বোর লাগে না। ঠিক না, না হলে আমাদেরও একটু বোরিং লাগে। সারাদিন আমরা তো পড়াশোনার সাথে যুক্ত থাকি, এই ক্লাস নিয়ে, এই লেখালেখি নিয়ে সারাদিনই আমরা এই স্টাডি টেবিলেই আমাদের চলে যায় জীবন। আচ্ছা চলো পরবর্তী আমরা দেখব। ডিএনএতে মিউটেশনের কারণে সবচেয়ে বেশি প্রভাব পড়ে কোথায়। এটা কিন্তু প্রোটিন সংশ্লেষণে। ডিএনএতে মিউটেশনের কারণে কিন্তু প্রোটিন সংশ্লেষণে সব থেকে বেশি কি প্রভাব পড়ে। পরবর্তী সাইলেন্ট মিউটেশনের ফলে, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট আছে। আমি এইবার ট্যাট পরীক্ষায় দেখেছি, এটা এসেছিল। সাইলেন্ট মিউটেশনের ফলে কি হয়, প্রোটিন একই থাকে। ফ্রেম শিফট মিউটেশন ঘটে কোথায়, বেস সন্নিবেশ বা বর্জনে। পরবর্তী কোশ্চেন দেখব আমরা, মিউটেশন কাকে প্রভাবিত করে, কাকে বলো। একটু আগেই বলেছি।
কে? মিউটেশন ডিএনএ কিন্তু ডিএনএকে প্রভাবিত করে। পরবর্তী মিউটেশন ঘটতে পারে, কোথায় ঘটতে পারে? ইউভি রশ্মিতে, উপরে সবগুলিতে, মানে ইউভি রশ্মিতেও মিউটেশন ঘটে, কৃত্রিমভাবেও ঘটে, প্রাকৃতিকভাবেও ঘটে। মিউটেশন এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট কিছুতে ঘটে থাকে, সব মানে অবস্থায় কিন্তু মিউটেশন ঘটতে পারে। পরবর্তী দেখো, ট্রান্সক্রিপশনের ফলে তৈরি হয়। ট্রান্সক্রিপশনের ফলে তৈরি হয় কি? আরএনএ তৈরি হয় কিন্তু ট্রান্সক্রিপশনের ফলে। পরবর্তী আমরা দেখব ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার শেষে একটি নতুন স্ট্র্যান্ড হয়। স্ট্র্যান্ডটা কি? এই স্ট্র্যান্ডটা হলো একাংশ পুরনো এবং একাংশ নতুন, ঠিক আছে? ডিএনএ রেপ্লিকেশনের পরে যে একটা নতুন স্ট্র্যান্ড হয়, এটা কিছু অংশ কিন্তু পুরানো থাকে এবং কিছু অংশ কিন্তু নতুন থাকে, এমন নয় যে সম্পূর্ণই নতুন থাকে। এমআরএনএতে উপস্থিত কোডনের অনুপাত করে, এমআরএনএতে উপস্থিত কোডন অনুপাত করে কি? টিআরএনএ। প্রোটিন সংশ্লেষণে অ্যান্টিকোডন পাওয়া যায়। প্রোটিন সংশ্লেষণে অ্যান্টিকোডন পাওয়া যায়, কোথায় পাওয়া যায় বলো তো? টিআরএনএতে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? টিআরএনএতে। পরবর্তী কোশ্চেন, একটি কোডন নির্দেশ করে, কি নির্দেশ করে? একটি কোডন কিন্তু একটি অ্যামাইনো অ্যাসিড নির্দেশ করে। এটা কিন্তু আমরা মনে হয় আগেও কোশ্চেনটা করেছি। অনেক সময় অনেক কোশ্চেন রিপিট হয়ে যায়, এমন হয় যে কোশ্চেনটা সিটেটও এসেছে, আবার মনে করো ডাব্লিউবি আপার প্রাইমারিতে চলে এসেছে, ঠিক আছে? আবার এমন হয় অনেক কোশ্চেন মনে করো বিহার পরীক্ষায় এসেছে, আবার ইউপি পরীক্ষায়ও চলে এসেছে। তো এরকম আর কি, সব কিছু রিলেট থাকে। দেখো, যে কোনো স্টেটেই পরীক্ষা হয় না কেন, ওরা কিন্তু বিভিন্ন স্টেটের যে কোশ্চেন পত্রগুলি সবগুলি কিন্তু আগে চেক করে, তারপর কিন্তু কোশ্চেন করা হয়। সব স্টেট থেকে মিলিয়ে কিন্তু কোশ্চেন দেওয়া হয়। তুমি যদি আমাদের যে 28টা স্টেট হয়, সেই 28টা স্টেটের মধ্যে টিচার কিন্তু সব জায়গার মধ্যেই নেওয়া হয়, ঠিক আছে? সেই কোশ্চেনগুলি তুমি যদি যাচাই করে দেখো, যে একটা পরীক্ষার মধ্যে মানে সবগুলি স্টেট থেকেই কিন্তু কোশ্চেন রিপিট করা হয়, কারণ যেই প্রশ্ন করে না কেন, যেই টিচারই বা যে অথরিটি, উনি কিন্তু যে বিভিন্ন যে পরীক্ষা গেছে সেই পরীক্ষার প্রশ্নপত্রগুলি চেক করে, ঠিক আছে? বিশেষ করে যখন ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়ে থাকে, তখন কিন্তু ত্রিপুরা, আসাম এই জায়গার যে পরীক্ষাগুলি ওইখানে কিন্তু চেক করা হয়। তাছাড়া যে সেন্ট্রালের বিভিন্ন পরীক্ষাগুলি হয় সেখানে কিন্তু চেক করা হয়, ঠিক আছে? কোন ধরনের মিউটেশন প্রোটিন গঠনে প্রভাব ফেলে না? সেটা কিন্তু সাইলেন্ট একটু আগেও বলেছিলাম যে সাইলেন্ট মিউটেশন কিন্তু প্রোটিন গঠনের প্রভাব ফেলে না। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, প্রোটিন সংশ্লেষ সম্পূর্ণ হয়। প্রোটিন সংশ্লেষ সম্পূর্ণ হয় কোথায়? সম্পূর্ণ হয় রাইবোজোমে। আমি বলেছিলাম রাইবোজোম কিন্তু একটা প্রোটিন ফ্যাক্টরি। একটি জিন কি নির্দেশ করে? একটি জিন কি নির্দেশ করে বলো? একটি জিন কিন্তু একটি প্রোটিনকে নির্দেশ করে। তারপর পরবর্তী প্রশ্নে আমরা যাব, ডিএনএ স্ট্র্যান্ডের 5' প্রান্তে অবস্থান থাকে। কার অবস্থান থাকে? ফসফেট গ্রুপের কিন্তু অবস্থান থাকে। পরবর্তী দেখব ডিএনএ স্ট্র্যান্ডের 3 অ্যামস্টন প্রান্তে থাকে। কে থাকে? হাইড্রক্সিল গ্রুপ, ঠিক আছে? 3তে থাকে কিন্তু হাইড্রক্সিল গ্রুপ। আর আমরা আগেরটা যে দেখেছিলাম 5-এ কত কি থাকে বলো? 5-এ কিন্তু ফসফেট, 5-এ থাকে ফসফেট। আর 3তে থাকে কে? 3তে থাকে হাইড্রক্সিল গ্রুপ। একটি প্রোটিন গঠনে কমপক্ষে কতটি কোডন প্রয়োজন? এটাও আমি বলেছিলাম 3টা কোডন কিন্তু প্রয়োজন একটা প্রোটিন গঠনে।
দেন ডিএনএর কোন অংশে ট্রান্সক্রিপশন শুরু হয়? এটা কিন্তু প্রোমোটার, ডিএনএ প্রোমোটার মধ্যে কিন্তু ট্রান্সক্রিপশন শুরু হয়। পরবর্তী কোশ্চেনে আমরা যাব, ট্রান্সক্রিপশন স্টপ কোডন দ্বারা বন্ধ হয় না, কারণ কেন স্টপ কোডন দ্বারা বন্ধ হয় না? অনেকে ভাবে কিন্তু যে ট্রান্সক্রিপশন স্টপ কোডন দ্বারা বন্ধ হয়, কিন্তু না, ট্রান্সক্রিপশন কিন্তু স্টপ কোডন দ্বারা বন্ধ হয় না। কেন? স্টপ কোডন ট্রান্সলেশনে কাজ করে, কারণ স্টপ কোডন কিন্তু ট্রান্সলেশনে কাজ করে, যার জন্য স্টপ কোডন দিয়ে কিন্তু ট্রান্সক্রিপশন বন্ধ করা যায় না। পরবর্তী কোশ্চেন আমরা পড়ব, প্রোটিন সংশ্লেষণের সময় টিআরএনএর অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়। টিআরএনএর অ্যামাইনো অ্যাসিড কোথায় যুক্ত হয়? এটা কিন্তু শ্রীপ্রান্তে। পরবর্তী কোশ্চেন আমরা ডিসকাস করব, ডিএনএ এবং আরএনএ উভয় থাকে, কোথায় থাকে? উভয়ের মধ্যে কিন্তু এডেনিন থাকে। এখানে যে অপশনগুলি দিয়েছে তার মধ্যে কিন্তু উভয়ের মধ্যে, ডিএনএ এবং আরএনএ উভয়ের মধ্যে কিন্তু এডেনিন থাকে। কোন আরএনএ ধরনটি কোড বহন করে? কোন আরএনএ কোড বহন করে? ঠিক আছে, ধরনটি কোড বহন করে, এটা কিন্তু এমআরএনএ। পরবর্তী আমরা দেখব, কোন ধরনের মিউটেশন প্রোটিনে সংক্ষিপ্ত করে দিতে পারে? কোন ধরনের মিউটেশন প্রোটিনকে একদম সংক্ষিপ্ত করে দিতে পারে? এটা কিন্তু ননসেন্স। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ডিএনএ রেপ্লিকেশনে প্রাইমার তৈরি করে প্রাইমেজ। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, ডিএনএ রেপ্লিকেশনে ওকাজাকি ফ্র্যাগমেন্ট যুক্ত করে, কে যুক্ত করে? এটা কিন্তু লিঙ্কেজ যুক্ত করে। পরবর্তী কোশ্চেন আমরা দেখব, আরএনএ পলিমারেজ কোন ডিএনএ স্ট্র্যান্ডকে পাঠ করে? আরএনএর পলিমারেজ কোন ডিএনএ স্ট্র্যান্ডকে পাঠ করে? এটা কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ডকে। পরবর্তী দেখব, একটি ডিএনএ স্ট্র্যান্ডের সঙ্গে আরএনএ গঠনের সময় কোন বেস জোড়া হয় না? সেটা কিন্তু থাইমিন হবে। ঠিক আছে, হয় না বলেছি কিন্তু, আবার ভাববে না হয়। অনেক সময় কিন্তু কোশ্চেনের মধ্যে আসে হয় না, কিন্তু অনেকে কিন্তু হয় ভেবে দিয়ে আসে। এখন কিন্তু বর্তমানে বিভিন্ন কোশ্চেনে দেখা যাচ্ছে হয় না বলে অপশান আসে, কিন্তু কোশ্চেন হয় না বলে আসে, আর অনেকে কিন্তু হয় ভেবে কিন্তু আনসার দিয়ে চলে আসে। ঠিক আছে, বিশেষ করে সিটেটে এবার এরকম মানে চালু হয়েছে সিটেটের মধ্যে। এবার দেখো, কোনটি আরএনএতে থাকে কিন্তু ডিএনএতে থাকে না? সেটা কিন্তু রাইবোজ। পরবর্তী আমরা 98 নাম্বার কোশ্চেনে চলে এসেছি, একদম কাছাকাছি, আর বেশি আমাদের কোশ্চেন নেই। এবার তোমরা দেখবে 100টা কোশ্চেনের শেষে যে তোমাদের কত নাম্বার উঠেছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা পরীক্ষার দিকে কতটা এগিয়ে যাচ্ছ। এবং অবশ্যই মনে রাখবে, আমাদের কিন্তু জানাবে, যাতে আমরা তোমাদের সম্পূর্ণ গাইড করতে পারি। এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে বিভিন্ন কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়, সেখানে কিন্তু তোমরা জয়েন হয়ে যেতে পারো। সেই গ্রুপের লিঙ্কটা কিন্তু আমি আমাদের কমেন্ট বক্সে দিয়ে দেব, তোমরা কিন্তু এখানে জয়েন হয়ে যাবে। আর তোমরা কিন্তু পেইড ব্যাচ নিতে পারো, যেখানে তোমরা সম্পূর্ণ প্রতিদিন একটা করে মক টেস্ট দিতে পারবে। তার জন্য কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবে, যেটা ফার্স্টে আমি নাম্বার দিয়ে দিয়েছি, আবার বলে দিচ্ছি 7640889019। এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো, কিন্তু কেউ ফোন করবে না প্লিজ, সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। এত ফোন আমরা মানে তুলতে পারি না, এত স্টুডেন্টের ফোন আসে। অনেক সময় আমরা ক্লাসে থাকি, অনেক সময় আমরা মানে কাজে ব্যস্ত থাকি, তখন ফোন তোলা যায় না। আর বিশেষ করে স্টুডেন্টদের আমি একটা কথা বলবো, কেউ এত রাতে আমাকে ফোন করবে না। কালকে রাত্রে 1টার সময় একজন স্টুডেন্ট ফোন করেছে, মানে খুব ইরিটিং ফিল হয়। মানে এত রাত্রে টিচাররা তো আমরা সারাদিন পরিশ্রমের পর রাত্রে একটু ঘুমাতে যাই, তখন যদি কেউ ফোন করে ডিস্টার্ব করে, খুব খারাপ লাগে। আর আমি আমার সিমটা সবসময় অন রাখি, কারণ যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে।
তার জন্য, কারণ যেহেতু আমরা বাইরে বাইরে থাকি, আমাদের ফ্যামিলির পাশে থাকি না, তো তার জন্য কিন্তু আমরা সবসময় আমাদের মোবাইলটা অন রাখি। তো এত রাত্রে ফোন করলে আমাদের অনেক অসুবিধা হয়। কালকে একজন স্টুডেন্ট রাত্র 1টার সময় ফোন করেছে SLSTর বায়োলজির মক টেস্টের পেইড ব্যাচ নেওয়ার জন্য। দেখো এত রাত্রে কি ফোন করাটা, মানে একজন টিচারকে তুমি, একজন লেডি টিচারকে এত রাত্রে ফোন করাটা, মানে এটা একটু কীরকম লাগে না, তাই না? তো সেটা আমার খুব খারাপ লেগেছে যে আমার স্টুডেন্টরা এইটুকু একটু বুঝতে পারলো না যে ম্যামে তো রাত্রে কীভাবে মানে ফোনটা ধরে, বা এত রাত্রে তো একজন লেডি টিচারকে ফোন করা ঠিক না, তাই না? তারপর চলো, এত রাত্রে তোমরা ফোন করবে না, তোমরা 9টার মধ্যে ফোন করে দেবে। রাত্র 9টার মধ্যে, সকাল 6টা থেকে রাত্র 9টা পর্যন্ত যে কোনো টাইমে ফোন করতে পারো। 9টার পরে তোমরা একটু ফোনটা অ্যাভয়েড করবে, তোমরা SMS করে দেবে হোয়াটসঅ্যাপে, আমি ফ্রি হয়ে অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। তোমরা বলো কয়জন স্টুডেন্ট যে ম্যাম থেকে তোমরা রিপ্লাই পাওনি, তাহলে এত রাত্রে কিন্তু ফোন করবে না। হ্যাঁ, ম্যামের অনেক অসুবিধা হয়। আমরা দেখো ফ্যামিলির সাথে থাকি না, আমরা বাইরে থাকি, তো তার জন্য যে আমরা মোবাইল অন রাখতে হয় সব সময়। তো চলো পরবর্তী আমি দেখি কোশ্চেন। একটি কোডনের বিপরীতে থাকা tRNA অংশকে বলে অ্যান্টিকোডন। পরবর্তী কোশ্চেন আমরা দেখব। এখানে রাইবোজ হবে, রাইবোজ। হ্যাঁ, রিবোজ উঠেছে। রাইবোজ গঠিত হয় কি? রাইবোজ গঠিত হয় প্রোটিন এবং rRNA নিয়ে। পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কোন বিজ্ঞানী প্রথম প্রমাণ করে যে DNA জেনেটিক ম্যাটেরিয়াল, যেটা আমাদের আজকের সাবজেক্ট ছিল, আজকের টপিক ছিল, যে কোন বিজ্ঞানী বলেছিল মানে DNA যে একটা জেনেটিক ম্যাটেরিয়াল, এটা কিন্তু বিজ্ঞানী বলেছিল এভেরি ম্যাকলিউড ও ম্যাককার্টি। ঠিক আছে, ওনারা কিন্তু বলেছিল যে DNA একটা জেনেটিক ম্যাটেরিয়াল, মানে যে আমাদের যে বৈশিষ্ট্যগুলি আছে সেই বৈশিষ্ট্যগুলি যে আমরা পূর্বপুরুষ থেকে আমাদের মধ্যে এসে থাকে। ঠিক আছে, এই বিজ্ঞানীরা কিন্তু ডিসকাস করে বলেছে। তো আজকে কিন্তু আমরা DNA নিয়ে সম্পূর্ণ আলোচনা করলাম। 100টা কোশ্চেন, যে কোশ্চেনগুলি যে কোনো পরীক্ষার মধ্যে এসেছিল, যে কোনো কম্পারেটিভ এক্সামের মধ্যে, এবং এই 100টা কোশ্চেন যদি তুমি পড়ে যাও তাহলে কিন্তু তুমি পরীক্ষার মধ্যে আশা করতে পারো যে DNA থেকে যে প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি তুমি আনসার করতে পারবে। যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দাও। আর আমার ক্লাসগুলি যদি তোমাদের হেল্পফুল হয়, একটা লাইক তো আমি পেতেই পারি না, কি বলো? তোমাদের একটা লাইক যদি পাই তাহলে আমি কিন্তু এইরকম ক্লাস নিয়ে আসতে অনেকটা মানে আমার উৎসাহটা বাড়ে, যে না স্টুডেন্টরা তো দেখে। আর স্টুডেন্টরা যখন কোনো রেসপন্স করে না তখন কিন্তু একদমই ইচ্ছা করে না ক্লাস দিতে। তো চলো ভাই, আজকে এখানেই রাখছি। আর ভালো করে প্রিপারেশন নাও। দেখো এই সময়টা কিন্তু মেইন হলো সব কিছু বাদ দিয়ে জীবনকে দাঁড়ানোর, এই সময়টা হলো নিজের পায়ে দাঁড়ানোর, এই সময়টা হলো নিজেকে যে কোনো একটা জায়গায় দাঁড়া করানো। দেখো কিভাবে বেইমানি করতে পারো তোমরা তোমাদের মা বাবার সাথে, কিভাবে করতে পারো বলো? যিনি সারা দিন রাত পরিশ্রম করে তোমাদের পড়িয়েছে, যে মা বাবা, ওনাদের কিভাবে তোমরা সেই বিশ্বাসঘাতকতা করতে পারো? তো সেটা যদি ভাবো যে ম্যাম পড়তে পারি না, পড়া ভাল লাগে না, সেটা বিশ্বাসঘাতকতা মা বাবার সাথে, এছাড়া আর কিছুই নয়। তো এতটুক মনে রাখো যে তুমি করবে, তুমি পারবে, তোমার পারতে হবেই। তুমি যখন ছোট ছিলে তোমার মা বাবা কিন্তু তোমাকে সব কিছু দিয়ে মানুষ করেছে, এখন কিন্তু তোমার পালা, এখন কিন্তু তোমার মা বাবাকে তোমার দেখতেই হবে। তো তার জন্য কি করতে হবে? পড়াটা সেইভাবে পড়তে হবে যাতে কম্পিটিশনে সবার আগে তুমি থাকতে পারো, যাতে একটা সরকারি চাকরি তোমার ঘরে আসে। তো সেই জন্য যে আমরা যে ক্লাসগুলি দিচ্ছি এই ক্লাসগুলি মনোযোগ দিয়ে পড়ো। তুমি আমাদের ক্লাসগুলি দেখো আর না দেখো, কিন্তু যাই করছো ভালো করে পড়াশোনা করো, যাতে এবার SLST পরীক্ষায় 35,000 ভ্যাকেন্সি হয়তো আর 10 বছরও পশ্চিমবঙ্গের মধ্যে আসবে না। তো সেই ভ্যাকেন্সিটা কাজে লাগাও এবং একটা সরকারি চাকরি যাতে তোমার হয়ে যায় সেই কামনা আমি অবশ্যই করে থাকি। আমার যত স্টুডেন্টরা আছে প্রত্যেকের ঘরে যেন একটা সরকারি চাকরি পায়, এবং সবাই যাতে ফোন করে বলে ম্যাম আমি
আমার চাকরিটা হয়ে গেছে, এটাই আমার সার্থকতা, আর কিছুই নাই। তো চলো ভাই, আজকে এখানে রাখছি।